ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণ সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তাদির। অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ এবং কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর আব্দুল নূর। তুষার ফিরছে আলোচনায়। এম এ আজিজ, আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। আপনি জেনে থাকবেন প্রায় ৩৫,০০০ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে অনুমোদন, অর্থ দেবে সরকার, বাস্তবায়নের উপকার পাবেন ২৪ জেলার মানুষ। হ্যাঁ, এটা হলো আপনার গোয়ালন্দ ঘাটের কাছাকাছি। ওখানে প্রায় 2.1 কিলোমিটার এই ব্যারেজটা হবে। এছাড়া তো আমাদের ওটা আসলে পদ্মা যমুনার সব তো শুকিয়ে গেছে। আমাদের দেশে আন্তর্জাতিক নদী আছে আপনার টোটাল আছে হলো 50টার মতো। এর 3টে আছে মায়ানমারের সাথে, আর বাকি সব হলো ভারতের সাথে। এখন তিস্তা, গঙ্গা এইসব পানি তো আমাদেরকে পানি তো আমাদের দিকে বর্ষাকালে পানি ছেড়ে দেয়, গ্রীষ্মকালে পানি আটকায়। এখন এই ব্যারেজের যে কাজ হচ্ছে যে এই ব্যারেজে আপনার পানি আপনার স্টক করা হবে, পানি আটকানো হবে। এবং আমাদের তাছাড়া তো উপায় নাই, এই ব্যারেজ দেওয়া হচ্ছে যাতে পদ্মার মোহনায় পানি জমা লাগে। এবং এই পানি এই পদ্মায় যদি যমুনায় কিছু কিছু পানি প্রবাহিত হয়, এই পানি যদি ছেড়ে দেওয়া যায় তাহলে পানি সমুদ্রে যাবে। অর্থাৎ এই বাঁধের যে পানি যে বৃষ্টির দিনে বর্ষার দিনে আটকে রাখা হবে, এটা আমাদের ওই অঞ্চলে ধরেন গড়াই, ইছামতি এরকম প্রায় 6টা রিভারের পানি এখান থেকে প্রবাহিত হয়। এই নদীগুলো কিন্তু চলমান হবে। সুতরাং এই আমাদের পিডিবি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এটা বাস্তবায়ন করবে। ইনিশিয়ালি আপনার প্রায় যে বিনিয়োগ, সেটা বিনিয়োগ বাংলাদেশ সরকারই করবে। তো আমি মনে করি যে এটা প্রয়োজন, কারণ আমরা গঙ্গা, কারণ এই পদ্মা ইন্ডিয়ার ভিতরে গেলে হয় গঙ্গা, আমাদের দিকে এসে হয় পদ্মা। সুতরাং এই ব্যারেজ যদি আমরা করতে পারি তাহলে অন্তত পক্ষে কূটনৈতিক তৎপরতা চালানো যেতে পারে ভারতের সাথে, যে তুমি আন্তর্জাতিক রিভারের পানি দাও, তাহলে আমরাও এটা ব্যারেজ বলতে। তা ভারত ইতিমধ্যে উষ্মা প্রকাশ করেছে যে তাদের ব্যারেজ আমাদের সাথে কথা বলে না। কেন কথা বলবে? তিস্তার পানি আটকায় দেয়, গঙ্গার পানি আটকায় দেয়, তখন তো আমাদের সাথে কথা বলে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী তো আপনার তিস্তার পানি উড্ড করা হয়। ফারাক্কাবাদ দেওয়ার সময় তো আমাদের সাথে কি কথা বলা হয়েছিল মেয়াজিজ? হ্যাঁ, ভারত যখন না ফারাক্কাবাদ, তখন কথা বলে নাই। তিস্তার যে গজলডোবায় যে বাঁধ দেওয়া হয়েছে এবং তার উপরে আপনার ড্যাম করা হয়েছে, বিদ্যুৎ প্রকল্পের জন্য পানি তুলে নেওয়া হয় 7-8টা ড্যাম। এবং আপনার তিস্তার গজলডোবাতে বাংলাদেশের সরকারের সাথে আলোচনা হয়েছিল জয়েন্ট রিভার কমিশনের। সেখানে বলা হয়েছিল একটা পর্যায়ে একটু আন্ডারস্ট্যান্ডিং আসছিল যে গজলডোবায় যে পানি থাকবে সেই পানির গ্রীষ্মকালে 50-50 হবে। এখন তো গজলডোবায় পানি আসে না, সব পানি তো এদিকে। আবার ভারত তো 40টা আন্তর্জাতিক রিভার লিঙ্কিং প্রজেক্ট করতেছে, তার ভিতরে তিস্তা আছে, তার ভিতরে গঙ্গা আছে। তো আমরা তো পানি পাবোই না। এছাড়া তো আমাদের বিকল্প কোনো ব্যবস্থাই নাই। ধরেন বাঁধ বা রিজার্ভার তৈরি করা ছাড়া আমাদের কোনো উপায়ই নাই। এই জন্য বলছি, ধরেন যমুনা শুকায় গেছে, পদ্মা শুকায় গেছে, সব নদী তো শুকায় গেছে। সুতরাং পদ্মা আমাদের, আমি মনে করি এটা আমাদের সরকার যে ভূমিকা নিয়েছে এটা অত্যন্ত সঠিক। যদি ভারত মনে করে যে হ্যাঁ তিস্তা নদী আন্তর্জাতিক নদী, আন্তর্জাতিক আইন অনুযায়ী পানি আমাদেরকে ছেড়ে দিবে, পানির গতি, আন্তর্জাতিক নদীর পানি তো ডাইভার্ট করতে পারে না। যদি এটা না করে তাহলে ঠিক আছে, আমরা সেখানে বার্গেনিং করার সুযোগ পাবো। সুতরাং আমি তো মনে করি প্রায় ধরেন ওই উত্তর দক্ষিণ অঞ্চলের প্রায় প্রায় 20-25টা জেলা এই উপকারে আসবে, পানি পাবে। সুতরাং আমি মনে করি এটা খুবই উপযুক্ত সময়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি মনে করি, আমি উত্তরাঞ্চলের লোক, আমাদের এই পানি, এই ধরেন ইছামতি নদী তো পদ্মার থেকে এসে মানিকগঞ্জ হয়ে সমুদ্রে পড়ে গেছে, সবচেয়ে বাংলাদেশের বড় নদী, এই নদীটা মারা গেছে। সুতরাং আমি মনে করি যে এই বাঁধ ঠিক আছে।
জি, আমাদের সাথে যুক্ত হয়েছেন আব্দুল তুষার। আব্দুল তুষার, আপনাকে একই প্রশ্নই করছি এবং সেটা যে একটু জানতে চাই যে প্রকল্পের এলাকা জুড়ে গড়ে তোলা হবে 7টা স্যাটেলাইট সিটি। যে পদ্মা ব্যারেজ প্রকল্প, যেটা নাকি অনুমোদন দিলেন, এবং যেটা এম এ আজিজ বা আমরা সবাই জানলেন যে এই ব্যারেজ প্রকল্প নিয়ে ভারত একটু উষ্মা প্রকাশ করেছেন। আমি একটু জানতে চাচ্ছি আসলে এই স্যাটেলাইট সিটি যেটা হবে সেটার ফিজিবিলিটি স্টাডি এবং ডিটেইলিং নিয়ে আমরা এখনও পর্যন্ত জানতে পারলাম না। এটার আউটলাইনটা কি হবে বলে আপনার কাছে মনে হয়? এই বিষয়ে আপনার আমার এই বিষয়ে আসলে ধারণা নাই। স্যাটেলাইট সিটির পরিকল্পনা তা আমরা জানি না আসলে। এটা আজিজ ভাই যদি জানেন বলতে পারবেন, কিন্তু স্যাটেলাইট না, সিটি তো আপনি জানেন না, আমি জানি না, স্যাটেলাইট আসলে। সিটি জানি না। স্যাটেলাইট আমি সিটি জানি কেমন যে হবে এটা তো স্যাটেলাইট আমি, হ্যাঁ, আমি জানি যে 6টা রিভার আপনার চলমান হবে, প্রবাহ চালু হবে। স্যাটেলাইট সিটি সম্পর্কে আসলে আমাদের জানা নাই। তবে একটা নগর গড়ে উঠতেই পারে এই আহ, স্থাপনাকে কেন্দ্র করে, এবং সেটা যদি ভালো মতো পরিকল্পিত হয় এবং সেটা যদি আহ, আধুনিক আবাসন ব্যবস্থা সম্বলিত হয়, আমার ধারণা যে মানুষ উপকৃত হবে। মূল বিষয় পানি, আসলে স্যাটেলাইট সিটি কোনো বিষয় না, আসলে পানিটাই আসলে মূল বিষয়। জি, আরেকটা আমি একটু প্রশ্ন করতে চাই যে যে তিস্তা চুক্তি নিয়ে গত সরকারের আমলে যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নেগেটিভ ইম্প্যাক্ট ছিল তিস্তা নিয়ে। এখন তো কলকাতায় আসলে বিজেপি সরকার এসছে। এখন এই জায়গাটা আপনার কাছে কি মনে হয় যে তিস্তা চুক্তিটা আসলে বাস্তবায়ন করার জন্য কতটা সহজ হবে এখন? আব্দুল তুষার। আব্দুল তুষার শুনতে পাচ্ছেন? আমি বলি, জি, এম এ আজিজ বলেন। দেখেন, আমি আগেই বলেছি তিস্তা চুক্তি করে আর কোনো লাভ নেই। কারণ তিস্তা চুক্তি তো বর্ষাকালে পানি ছেড়ে দেয় আর গ্রীষ্মকালে পানি আটকায় ধরে, সেখানে তো পানি থাকে না। আবার যেটা বললাম, মমতা ব্যানার্জি বরাবর বলেছে পানি দেব না, তিস্তার পানি দেব না, কারণ সেই তো পানি পায় না। তিস্তার পানি তো সিকিম থেকে তিস্তার উৎপত্তি, উপরে তো জলবিদ্যুৎ প্রকল্প করে তো সব পানি তুলে নেয়। সুতরাং মমতা ব্যানার্জি পেত না, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট মমতা ব্যানার্জির উপরে বলতো যে সে গঙ্গা তিস্তার বিরোধিতা করে, সুতরাং এই কারণে পানি দেওয়া যাচ্ছে না। এটা কিন্তু সত্য না, আসলে তিস্তায় পানিই নাই। গ্রীষ্মকালে যখন আমাদের পানি দরকার তখন পানিই থাকে না। সুতরাং এই চুক্তি এখন আর করার মতো স্কোপ নাই, তো চুক্তি করেও তো কোনো লাভ নাই। এখন চিন্তা, এটা কি ভারত করবে যে উপরে যে ড্যাম করছে, 6টা 7টা ড্যাম করছে এই সিকিম থেকে শুরু করে জলবিদ্যুৎ পাওয়ার জন্য, এই ড্যাম কি পানির প্রবাহ কি তিস্তার চালু করবে? করবে না তো। ওটা তো মমতা ব্যানার্জিও দাবি করছে, আমরাও সেই দাবি করি। জি, আমরা একটু আব্দুল তুষারের কাছে যাই। প্রশ্নটা একটু আব্দুল তুষার, আপনি প্রশ্নটা আবার করছি যে তিস্তা চুক্তি নিয়ে গত সরকারের আমলে আমরা যেটা শুনতে পাচ্ছিলাম যে নরেন্দ্র মোদী বলেছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট দে ওয়ান্টেড, বাট মমতা ব্যানার্জির এখানে না ছিল। এখন তো কলকাতা গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, এখন বাস্তবায়নটা কতটা সহজ হবে বলে আপনি মনে করেন? এখন আলোচনা আবার শুরু করতে হবে। এখন বাস্তবায়ন সহজ হবে না কঠিন হবে, এটা নির্ভর করবে হচ্ছে এখনকার সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের উপরে। যখন এই মমতা যখন না করেছিলেন তখন অন্য একটা সরকার ক্ষমতায় ছিলেন, এখন আরেকটি সরকার ক্ষমতায় এসেছে, এবং এই সরকারের নেগোসিয়েশন স্কিল এবং তাদের সঙ্গে ভারতের যে সম্পর্ক তার উপর নির্ভর করবে আসলে এই চুক্তিটা কতদূর আগাবে অথবা আগাবে না। তবে তিস্তায় কিন্তু পানির পরিমাণ, সত্যি কথাই বলেছেন আজিজ ভাই, যে তিস্তায় পানির পরিমাণ কিন্তু আসলে এমনিতেই কম। একটি হচ্ছে এটি, আরেকটি হচ্ছে যে আমাদের ওইখানেও কিন্তু ব্যারেজ নির্মাণেরই কথা, আমাদেরও ওইখানে পানি আটকে রেখে আমাদের সেচ ব্যবস্থা করবার কথা। ফলে প্রকল্প দুটির চরিত্র এক, এই তিস্তা ব্যারেজ অথবা পদ্মা ব্যারেজ। পানি ভারতের কাছ থেকে পাওয়া যাবে কি যাবে না এটা অবশ্যই নির্ভর করবে একদিকে যেমন এখনকার ভারতের যে সরকার, সেই সরকারের সদিচ্ছা এবং তার সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটি। তবে অন্তর্বর্তী সরকারের সময় ভারতের সঙ্গে সম্পর্ক একটা নিম্নমাত্রায় নামিয়ে আনার যে কুফল, সেই কুফল হয়তো আমাদেরকে ভোগ করতে হতে পারে যে কোনো চুক্তি করতে গেলেই। কেননা এই যে সম্পর্কের যে অবনতি, এটা কিন্তু আসলে বিএনপি সরকারও করেন নাই, এবং আওয়ামী লীগের কথা তো বলাই যাবে না, কারণ আওয়ামী লীগের সাথে তাদের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, সেটা দিয়েও তারা পানি আনতে পারে নাই। ফলে আমি খুবই সন্দিহান যে তিস্তা আদৌ ভারত পানি দিবে কিনা, কারণ আওয়ামী লীগকে দেয় নাই, সেখানে অন্য কোনো সরকারকে দেওয়ার সম্ভাবনা তাদের আছে কিনা এটা বলা খুব মুশকিল। এটা সব নির্ভর করবে হচ্ছে
বিএনপির নেগোসিয়েশন স্কিলের উপরে বিএনপি সরকারের। জি, আমাদের একটা বিরতির সময় আছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করছি। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণ একটি বিরতির সময় আছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন এম এ আজিজ এবং আব্দুল নূর তুষার। ফিরছি আলোচনায়। আব্দুল নূর তুষার, আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। হাম নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। হামের যে প্রকোপ আমরা দেখতে পাচ্ছি, গতকালও 8 জন শিশুর মৃত্যু হয়েছে। সংক্রমণ অনেকটা কাটিয়ে ওঠার দাবি স্বাস্থ্যমন্ত্রীর, বাদপড়াদেরও টিকার আওতায় আনা হচ্ছে। সরকার অনেক ভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন, বাট আসলে কতটা আপনার কাছে মনে হয় যে এই যে গাফিলতি, ইন্টারিম গভর্নমেন্টের গাফিলতির কথা বলা হচ্ছে, যে ইন্টারিম গভর্নমেন্টের গাফিলতির কারণে আসলে এই ক্রাইসিসটা আমরা দেখতে পাচ্ছি? যে অবস্থাটা তৈরি হয়েছে, অবস্থাটা কেন হয়েছে এটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। এখন আসলে আমাদের চিন্তা করা উচিত যে এই পুরো অবস্থাটাকে কি করে নিয়ন্ত্রণ করা যেতে পারে, এবং নিয়ন্ত্রণ করার জন্য সরকার অনেক ব্যবস্থা নিয়েছেন। কিন্তু মানুষ যেটা ভাবছেন যে এখন সবাইকে টিকা দিয়ে দিলেই হাম নিয়ন্ত্রণ হয়ে যাবে, ব্যাপারটা তা নয়। যারা টিকা পায় নাই তারা কিন্তু ভালনারেবল থেকেই যাবে, আর হামের টিকা যাদেরকে দেয়া হবে তারা ইমিউনিটি পাবেন। 9 মাস এবং 15 মাস বয়সে 2টি টিকা দেওয়ার পরে পূর্ণ হামের নিরাপত্তা পাবেন। ফলে যারা টিকা পান নাই তারা কিন্তু ভালনারেবল থেকেই যাবেন। ফলে এই মুহূর্তে সংক্রমণ কমিয়ে আনার জন্য যেটা খুব বেশি জরুরি দরকার, সেটা হচ্ছে সংক্রমিত রোগীকে আলাদা করে রাখা এবং তারা যেন রোগ ছড়াতে না পারেন সেই চেষ্টাটা করা। ফলে বাবা মাকে সচেতন করে তুলতে হবে, যাতে জ্বর হলেই তারা এটাকে হাম মনে করে অন্তত 4-8 দিন প্রথমে দেখতে হবে যে প্রথম 4 দিন হাম উঠলো কিনা। যদি হাম না ওঠে তাহলে তো সেটা হাম জ্বর না, আর যদি হাম উঠে যায় তাহলে এরপরে আরো 4 দিন, এই মোট 8 দিন রোগীকে আলাদা করে রাখতে হবে, যাতে সে অন্য কারো সংস্পর্শে না আসতে পারে। এবং যারা রোগীর কাছে যাবেন তারা কোভিড এর মতোই মাস্ক পরবেন, হাতে গ্লাভস পরবেন অথবা স্যানিটাইজ করবেন প্রত্যেকবার বাচ্চাদেরকে ধরার পরে। এত নবজাতক যেহেতু অনেকে মায়ের দুধ পান করেন, ফলে সেই মাকে বাচ্চার সঙ্গে আলাদা করে রাখতে হবে, যাতে সেই মায়ের সাথে তার অন্য সন্তান সংস্পর্শে না আসে এবং হাম হতে পারে এমন ব্যক্তিরা সংস্পর্শে না আসে। টিকা দেয়া থাকলে অবশ্য বাড়ির অন্যদের বা অন্য সন্তানদের, তাহলে ভয় পাওয়ার কিছু নাই। এই হচ্ছে ঘটনা। আর এর সঙ্গে চিকিৎসার যে ব্যবস্থা সেটা তো সরকার চেষ্টা করছেন, কিন্তু এত রোগী সাধারণত হামের রোগী হাসপাতালে আসে না, এবং স্বাভাবিক অবস্থায় এটা কোনোদিন আসবেও না। কেননা এর আগে যখন হাম হচ্ছিল না, আমাদের এখানে টিকার হার উচ্চ ছিল, তখন কিন্তু বছরে 300-400 বেশি রোগী কখনো পাওয়া যেত না। ফলে যেখানে সারা দেশে মাত্র 300-400 রোগী হয় বছরে, সেইখানে এখন এই কয়েক মাসে 50,000-এর বেশি রোগী হয়ে গিয়েছে। ফলে এত হামের রোগীকে জায়গা দেওয়া বাংলাদেশ না, শুধু পৃথিবীর কোনো দেশে কোনো হাসপাতালে আসলে সম্ভব না। এটা হচ্ছে একটি। দ্বিতীয় হচ্ছে যে হাম হচ্ছে বলে তো শিশুদের অন্য রোগ বন্ধ নাই, অন্য যে শিশুদের রোগগুলি হতো সেগুলোও তো হচ্ছে। তার মানে শিশু হাসপাতালে কিন্তু শুধু হামের রোগী যাবে না, অন্য রোগীরাও যাবে। ফলে তাদেরও তো চিকিৎসার দরকার আছে। তাই যেভাবে লেখালেখি হচ্ছে যে সরকার প্রস্তুত না, বিছানা নাই, এটা আসলে কোনো সরকারের দুর্বলতা বা কোনো গাফিলতি না। এটা আসলে এরকম অবস্থায়, উচ্চ সংক্রমণের সময় আসলে যে অবস্থা হয় যে কোনো দেশের, আমাদেরও সেটাই হয়েছে। কিন্তু এইখান থেকে মুক্তি পাওয়ার জন্য হয়তো যেটা করা যেতে পারতো সেটা হচ্ছে ইমার্জেন্সি বেসিসে আমরা যখন কোভিড এর সময় ফিল্ড হাসপাতাল করেছিলাম, আলাদাভাবে রোগীদের জন্য মাঠে তাঁবু খাটিয়ে হাসপাতাল তৈরি করেছিলাম। কিন্তু এটা আবার এখন করতে গেলে কঠিন হচ্ছে এই জন্য, যেটা একেবারে গরমকাল এবং শিশুরা এত গরমের মধ্যে মাঠের মধ্যে তাঁবুতে থাকতে পারবে না। ফলে শিশুদের জন্য যদি এরকম কিছু করা যেত, যেমন ধরেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম, সেখানে যদি একটা আপৎকালীন হাম রোগীদেরকে আইসোলেশনের ব্যবস্থা করা যেত, ধরেন বড় বড় কিছু অডিটোরিয়ামে, এলাকার কমিউনিটি সেন্টার যেগুলি রয়েছে শহরাঞ্চলে এবং গ্রামে, যদি এরকম কোনো জায়গা থেকে থাকে গ্রামাঞ্চলে, উপজেলায় যেখানে বড় এলাকা জায়গা রয়েছে সেইখানে, অথবা হাসপাতালের বড় কয়েকটি ঘরকে আলাদা করে যদি এরকম আইসোলেশন করা যায়, কোয়ারেন্টাইন করা যায়, তাহলে ভালো হতো। কিন্তু এত দ্রুত করা সম্ভব না। সরকার যা করছেন এটা কিন্তু অত্যন্ত দ্রুততার সাথে করছেন। সরকারকে দোষী করার এখানে কিছু নাই, আমাদের এখন স্বাস্থ্য ব্যবস্থাকে দোষী করার কিছু নাই। দোষী যাদেরকে করার তারা তো সুন্দরভাবে সনদ চুক্তি কি সব করে দিয়ে সুন্দর গিয়ে বসে আছেন, দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, 3 গোল্লার সাথে এখন হামের গোল্লা যুক্ত করেছেন। সালাউদ্দিন আহমেদ তখন অর্থ উপদেষ্টা, উনি একটা ইন্টারভিউতে বলেছেন যে হামের জন্য ওনারা 1,000 কোটি টাকার ছাড় দিয়েছিলেন, কিন্তু বিউরোক্রেটিক ঝামেলার কারণে এটা হয়নি। সালেউদ্দিন আহমেদ সাহেব যেটা বলেছেন, 1,000 কোটি টাকা ছাড় কেন, 10,000 কোটি টাকা ছাড় দিলে তো কোনো কিছু হতো না। কেননা ওনাদেরই সরকারের উপদেষ্টা এই টিকা কেনার বিষয়টিকে ঝুলিয়ে দিয়ে ওপেন টেন্ডার পদ্ধতিতে চলে গিয়েছিলেন। একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, বহু বছর ধরে এরকম ওপেন টেন্ডার পদ্ধতিতে আমাদের সরকার টিকা কিনে না। ফলে ওপেন টেন্ডার করলেই যে তারা টিকা সংগ্রহ করতে পারবে এটা যেমন ঠিক না, আবার একই সাথে
ওপেন টেন্ডারে অংশগ্রহণ করার জন্য যথেষ্ট ঠিকাদারও আসার সম্ভাবনা কম। কেননা এই হামের টিকা কোন কোন দেশে দেওয়া হয়, সেসব দেশে দেওয়া হয় যেখানে হাম আছে, যেখানে হাম নির্মূল হয়ে গিয়েছে, সেখানে একটা নির্দিষ্ট সংখ্যক টিকা হলেই হয়। কিন্তু 4 বছর পর পর হামের টিকার ক্যাম্পেইন হওয়ার কথা, সেই ক্যাম্পেইনটা 24 সালে হয় নাই। তার মানে অনেক টিকা সংগ্রহের দরকার ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার কি করলেন, তারা একে তো বাতিল করলেন এই কেনাকাটার প্রক্রিয়াটা, যেটা ইউনিসেফ এবং গ্যাভির মাধ্যমে কিনা হতো। তারপরে তারা আবার ওপেন টেন্ডার করতে গেছে, ওপেন টেন্ডারে ঠিক মতো টিকা সংগ্রহ করতে পারলেন না। যে অভিজ্ঞতা তাদের নাই, যে কাজ তারা করেন নাই, এই কাজটা তারা নতুন ভাবে করতে গেলেন, অথচ পুরান বিষয়টাকে রাখলেনই না। উচিত ছিল পুরনো পদ্ধতিতে টিকা সংগ্রহ করে ওপেন টেন্ডার পদ্ধতিতে কিছু টিকা সংগ্রহ করা, যাতে করে এরকম হয় যে ভবিষ্যতে পরের বছর, যেমন এই 26-এ আপনি যদি চাইতেন ওপেন টেন্ডার করতে, তাহলে এই বছর দেখতেন যে আপনি ওপেন টেন্ডার করতে পারছেন। টিকা কিন্তু সারা পৃথিবীতে হিসাব করে তৈরি হয়, অতিরিক্ত টিকা তৈরি করে কেউ জমিয়ে রাখে না, কেননা টিকার তো একটা চাহিদা থাকে। এবং এই দেশগুলি এই ইউনিসেফ গ্যাভির কাছে টিকার চাহিদা পত্র দেয়, চাহিদা জানে তারা। ফলে আপনি ওপেন টেন্ডার করলেও কোনো লাভ নাই, এই কারণে যে টেন্ডারে যে ব্যবসায়ীরা এসে টিকা জমা দিবেন বা টিকা বিক্রি করবেন আমাদের কাছে, সে টিকা বিক্রি করার জন্য যথেষ্ট টিকা তো তাদেরকে সংগ্রহ করতে হবে। তারা তো 25 সালের শুরুতে জানতেনই না যে বাংলাদেশ ওপেন টেন্ডারে টিকা কিনবে। তারা সকলেই জানতেন যে বাংলাদেশের টিকা দেয় হচ্ছে গ্যাভি এবং ইউনিসেফ। ফলে মানে যা করেছেন এটার হসপস করা, হজবরল করা, আমি বলবো যে ইচ্ছাকৃত ভাবে তারা এই কাণ্ডগুলি করেছেন। তারা সারাক্ষণ ব্যস্ত ছিলেন আওয়ামী লীগ কত খারাপ এটা প্রমাণ করার জন্য। আওয়ামী লীগ কত খারাপ প্রমাণ করাটা আসলে স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব না, নিজেরা কত ভালো এইটা প্রমাণ করাটা ছিল উচিত। এবং এই কাজটা কিন্তু বহু বছর ধরে হচ্ছে, যে কাজটা বহু বছর ধরে হচ্ছে সেইখানে দুর্নীতি খুঁজতে যাওয়া, একটা সফল প্রোগ্রামের মধ্যে আওয়ামী লীগের কি বলে ভূত খুঁজতে যাওয়া, এগুলি ছিল তাদের ভুল। এবং এই সারাক্ষণ মনের মধ্যে দোসর আসর ভাসর ভাসর এগুলো চিন্তা করতে গিয়ে তারা একেবারে সবকিছুকে নষ্ট করেছে। জি, এম এ আজিজ, একই প্রশ্ন আপনার কাছে। যদিও স্বাস্থ্যমন্ত্রী বলেছেন হামের বিপর্যয়ের পেছনে কারা দায়ী তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এটা ব্যবস্থা হবে কিনা জানি না, তবে অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে আমি বলবো যে এটা ইউনিসেফের সাথে, আমাদের তো ইউনিসেফ থেকেই চুক্তি ছিল এবং ইউনিসেফই টাকা হামের টিকা দিত এবং ইউনিসেফ সতর্কও করেছিল। কিন্তু তারা, যেটা তুষার ভাই ডাক্তার তিনি ভালো বোঝেন, তারা ভাবছেন যে এখানে চুক্তি করছে, এখানে বোধহয় কত কিছু নয় করছে। তারা ওপেন টেন্ডার করতে গিয়ে এই টিকা আর সংগ্রহ করতে পারে নাই, এটা বরবাদ হয়ে গেছে। এই জন্য বলছি যে এইটা, আমি বলবো যে শিশুরা মারা যাচ্ছে, এটা ঠিক অজ্ঞতা অথবা এটাকে প্রাতিষ্ঠানিক হত্যা বলা যায়। এদের বিচার হওয়া উচিত। যারা এই অযোগ্যতা প্রমাণ করেছে, যারা হামের টিকা সংগ্রহ করে নাই, ইউনিসেফ সতর্ক করে দেওয়ার পরেও যখন করে নাই, যে তাদেরকে অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।